মালিকের কাছে খামারের প্রতিটা প্রাণী মনে হয় তার সন্তান। আমিও যেমন একটা প্রাণী, কুকুর, বিড়াল এরাও একটা প্রাণী। আপনি তখনই খামারি হবেন যখন আপনার হাতের এই জায়গায় মুরগির বিষটা লাগানো থাকবে, লিখে রেখে দেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেসব খামারিরা খামারে সময় দিতে পারে না সেসব খামারগুলো টেকে না। একটা খামার বড় হওয়ার পিছনে কোন ফ্যাক্টরগুলা কাজ করে, বা এটা যদি আমরা একটু রিলেটেড করি, যেহেতু দুই কোশ্চেনটা একদম একই সাথে একটা আরেকটার সাথে যুক্ত, যে কোন সমস্যাগুলোর কারণে একটা খামার বন্ধ হয়, বা কোন গুণগুলা থাকলে একটা খামার সাকসেসফুল হতে পারে বা বড় হতে পারে? আসলে আমি তো যেটা বলেছেন আপনি সেটা হলো যে আমার চোখের সামনে অনেক খামার গড়ে উঠেছে, বড় হয়েছে। আবার আমার সামনে দেখেছি অনেক সুন্দর সুন্দর খামার বন্ধ হয়ে গেছে। তা বন্ধর ভিতরে আমি যেমন আমাদের এই যে মোহাম্মদপুর বেড়িবাঁধের পরে আছে ওয়েলটেক অ্যাগ্রো। 4-5 বছর আগে ওয়েলটেক অ্যাগ্রো কিন্তু একটা নাম ছিল, অনেক সুনাম ছিল। তাদের যে ইন্দো ব্রাজিল গরু বাংলাদেশে প্রথম ওরা নিয়ে আসে, ক্যাডবেরি গরু নিয়ে আসে, অনেক চমৎকার ছিল। কিন্তু মোটামুটি আমরা যারা ইউটিউবার ছিলাম সবাই কিন্তু ওয়েলটেক খামার কিনে দেখেছি। আমিও দেখেছি। আমার কোনো কারণে আমাদের ভাই তিনি হলো অন্য ট্রেডে বিজনেস করেন, মাহবুব ভাই অন্য ট্রেডে বিজনেস, অন্য জায়গায় বেশি সময় দিতে গিয়ে খামারে তিনি মনে হয় সময় দিতে পারেন নাই। আমি আসলে মাহবুব ভাইয়ের উদাহরণটা এই জন্য দিচ্ছি যে সকল খামারিরা, যেসব খামারিরা খামারে সময় দিতে পারে না সেসব খামারগুলো টেকে না। ধরেন আমি খামারে সময় দিতে পারছি না, আমি ম্যানেজার রেখে দিয়েছি, আমি আমার শালা বাবুকে দিয়েছি, কিংবা আমি আমার চাচাকে দিয়েছি, আমার মামাকে দিয়েছি। শালা মামা আর নিজে এটা কিন্তু এক নয়। আমি কিছুদিন আগে একটা খামার ভিজিটে গিয়েছিলাম, হাম্বা ফার্ম, ঘোড়াশালের, খুব আচ্ছা। তা আমি ওইখানে আমাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি খামারে আসি, এই গোটা মাথায় হাত দেন তো। না আমার তো মাথায় হাত দিতে দেবে না। ঠিক আছে, তা আমি ওরা বললাম যে আপনি যদি এর মাথায় হাত দিবেন, এইভাবে হাত দিবেন, আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে দিবেন, একটা পর্যায়ে দেখবেন যে এই গরুগুলো আপনি আসলে সবসময় মাথা এগিয়ে দিবে এবং দেয়। খামার মালিক যখন খামারে যায়, যদি খামার মালিক নিয়মিত খামারে যায়, দেখবেন যে সব গরুগুলো মাথা আগায় দিচ্ছে আদর নেওয়ার জন্য। কারণ একজন রাখাল বা একজন ম্যানেজার সে কিন্তু ওই গরুটাকে আদর করে না, সে কিন্তু গরুটাকে লাঠিতে বাড়ি মারে, নাহলে খুসা দেয়, না হলে যে লেজে একটা টিপ মারে যে গোটা উঠে দাঁড়ায়। কিন্তু একজন মালিক সে কিন্তু পারে না, কারণ মালিকের কাছে খামারের প্রতিটা প্রাণী মনে হয় তার সন্তান। এই জায়গা থেকে দেখা যায় যে অনেক মালিকই আছে যে মানে প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করতে পারে না। যারা পারে না আসলে এইসব খামারগুলো আস্তে আস্তে ঝরে যায়। পশু প্রেম থাকতে হবে বা পশুর প্রতি ভালোবাসা থাকতে হবে। পশু না, প্রাণী বলবো, ঠিক আছে। পশু, এবার আপনাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করি, আমাদের সরকার কিন্তু পশু সম্পদ মন্ত্রণালয়কে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বানিয়েছেন। আসলে আমাদের গৃহপালিত যে প্রাণীগুলো আছে এগুলোকে আমরা প্রাণী বলবো, আর পশু বলবো যে যেমন কুকুররা কিন্তু আমরা পশু বলবো না, ওরাও কিন্তু প্রাণী। কিন্তু বন্য প্রাণী যেমন বাঘ, সিংহ, শিয়াল, এরা হচ্ছে পশু, এরা হলো পশু, কারণ ওদের আচরণ পশুর মতো। আপনি একটা কথা আমি বলি, পৃথিবীতে আমরা ধরেন একজন মানুষ ভালো কিছু করছে তার আমরা টাইগারের মতো, একজন মানুষের ভালোই টাইগার, আর একজন মানুষ খারাপ কিছু করছে তারে বলি আমরা কুকুর। অথচ আপনি মালিক, আপনার জন্য আপনার কুকুর জীবন দিয়ে দিবে, আপনার জন্য আপনার বাঘ কিন্তু জীবন দেবে না। আপনার বাঘ আপনারা খেয়ে ফেলবে, আপনার বাঘ সিংহ সুযোগ পাইলে সে আপনারা খেয়ে ফেলবে, আপনি অজগর পালেন, সুযোগ পেলে সে আপনারা খেয়ে ফেলবে, কিন্তু আপনার কুকুর জীবন দিয়ে দেবে আপনার জন্য। তাহলে আমাদেরকে এই কুকুরকে বলা উচিত, আমরা যেমন মানুষকে গালি হিসেবে কুকুর নেই, আর টাইগারকে নিচ্ছি সাহস বীরত্বের জন্য। এটা কি আসলে হওয়া উচিত কি উল্টাটা, যে আপনার বিপদে আপনার বাড়ির পাহারা সব কিন্তু দিচ্ছে আমাদের গ্রাম, মানে বাড়ির কুকুরটা, তাকে আমরা গালি হিসেবে নিচ্ছি। আর যে আপনাকেও তো খাচ্ছে, আপনার আশেপাশে মানুষজন খাবে, হিংস্র, তাকে আমরা কিন্তু
বীরত্ব, সাহস দেখায়। এইসব জায়গাতে কিন্তু আমাদের সবার, যারা আমরা ড্রয়িং রুমে বসে বা যেখানে বসে দেখছেন, আমাদের কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরই পরিবর্তন হতে হবে। আমাদের বাড়িতে যারা বসবাস করি, আমিও যেমন একটা প্রাণী, কুকুর বিড়াল এরাও একটা প্রাণী। হ্যাঁ, কুকুর বিড়াল এরাও কিন্তু একটা প্রাণী। কারণ আমরা যা খাই, আমরাও কিন্তু আমাদের কুকুর বিড়ালকে হুবহু এটা দিব না, যেটা আমরা উচ্ছিষ্ট সেটা দিব, কিন্তু একটু যত্ন সহকারে দিব। এক্স্যাক্টলি। তো যে প্রশ্নটা ছিলাম ভাইয়া, যে প্রসঙ্গে ছিলেন, যে আমরা দুইটা পয়েন্ট আসছে, যে খামারে সময় দিতে না পারা এবং যে প্রাণী প্রেম, যেটা এইটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, প্যাশন থাকতে হবে। আচ্ছা, আর কি কি গুণ ভাইয়া দরকার যে একটা খামার সাকসেসফুল হওয়ার জন্য? বা আমাদের আমার অভিজ্ঞতার আলোকে বলে যে একটা খামার সাকসেস হতে গেলে প্রথমে আমার খামারিকে ট্রেন আপ হতে হবে, ট্রেনিং এর। এখন সে যদি নিজে ট্রেন আপ না হয়, সে যদি নিজে না জানে, তার ম্যানেজারকে কি সে ডিরেকশন দিতে পারবে? না, তার ম্যানেজারকে ডিরেকশন দিতে পারবে না। সে যদি নিজে, তাহলে প্রথমে তাকে ট্রেন্ড হতে হবে সকল বিষয় A to Z। যে আমার দুধ হয়েছে, এই দুধ থেকে কি কি প্রোডাক্ট আমার বানাতে হবে, এটা কিন্তু আমার মালিককেই বলতে হবে। আমি মালিক, আমি যদি নিজে না চাই, আমার কর্মীরা কি আমার তাই দিতে পারবে? দিতে পারবে না, কোনোদিনও দিতে পারবে না। তাহলে কি, যে আগে হলো মালিককে ট্রেন্ড হতে হবে। ট্রেন্ডের ভিতরে যেমন আছে কি, যদি আমি গরুর খামার করি, তাহলে গরু চিনতে হবে যে আমার কোন গরুটা ভালো হবে, কোন গরুটা খারাপ হবে, গরু চেনা। তারপরে গরু যেমন, যদি আমি যখন গরু সংগ্রহ করতে যাবো, তখন নিজে গিয়ে সংগ্রহ করতে হবে, নিজে কেনাকাটা করতে হবে, না অন্যের উপরে নির্ভর করা যাবে না। তারপর আছে কি, নিজে তো প্রতিদিন দেখ, আমি অন্য ট্রেডে আছি, অন্য ব্যবসা করছি, কিন্তু সকালে এবং রাতে 2 বার গরুর খামারে যেতে হবে, খামারে ভিজিট করতে হবে, ঠিক আছে, খামার ভিজিট করতে হবে। এরপর আছে যে একজন ভালো ডাক্তার রাখতে হবে। ডাক্তার রাখা, ডাক্তার হয়তো প্রতিদিন না হলেও তাকে যেন ডাক দিলে যেন কাছে পাওয়া যায়। একটা গরুর বদহজম হয়েছে, 3 থেকে 4-5 ঘন্টা পরে কিন্তু গরুটা মারা যেতে পারে। একটা গাভী হিটে আসছে, কোন সময় হিটে আসছে এটা যদি সে না জানে, তাহলে তো ইনসেমিনেশনটা ঠিক হবে না। ঠিক আছে। তারপরে একটা গরু, তার একটু আচরণ বিধি একটু অন্যরকম, খামার মালিককে কিন্তু বুঝতে হবে যে আমার গরুটা এরকম আচরণ করছে কেন, তাহলে নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে। আরেকটা জিনিস আছে যে মানুষের থেকে আমাদের বুবা প্রাণীর কিন্তু একটা আছে যে ওরা অনেক কিছু দৈবিক কিছু জিনিস ওরা আগে টের পায়। ঠিক আছে, এটা হয়তো ডাক্তার মানবে না, বাট আমি দৈবিক কিছু জিনিস আছে, এটা কিন্তু গরুতে আগে টের পায়। ঠিক আছে। এখন হলো টেকনোলজির যুগ, বাই প্রোডাক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে বাই প্রোডাক্ট। আরেকটা জিনিস আছে যে আমি সকল খামারিদের কাছে বলবো, প্রতিটা খামারির কাছে কিন্তু এরকম ভাবে একটা মোবাইল থাকে, একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট থাকে। আপনারা যে মোবাইল সেটটা নিয়ে বসে বসে এই হিন্দি ফিল্মের নায়িকাদের না দেখে বা এই ওদের এটা না দেখে, আপনি একটু সার্চ দেন যে এখানে গরুর কি সমস্যা হলে কি সমাধান, এই যে কি প্রোডাক্ট বানানো যাচ্ছে, এগুলো কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিডিও আছে এবং লেখা আছে, এগুলো একটু পড়াশোনা করতে হবে। তারপরে স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। এবং টেকনোলজি এমন জিনিস, একটা সময় ধরেন আমরা যখন সেই 2005-06 সালে ডাক্তার নুরুল আমিন স্যারকে নিয়ে যেতাম, তখন আমরা যে ভিডিওগুলো বানাতাম টেলিভিশনে, তখন বলতাম কি একটা গরুর ঘরের দৈর্ঘ্য হবে 2.5 ফিট, মানে একটা গরু দাঁড়ানোর জায়গার প্রস্থ হবে 2.5 ফিট, লম্বা হবে 6 ফিট। এখন আমরা চলে আসছে কত ফিটে? 5 ফিট বাই 12 ফিট। 12 ফিট, রাইট। কারণ আমরা 2005 সালে যখন খামারে ভিডিও করতাম, তখন গরুগুলো ছিল দেশাল গরু, ছোট ছোট গরু। এখন তো সব বড় বড়। এখন আসছে আমার ফ্রিজিয়ান গরু, একটা গরু লম্বা হয়ে যায় 9 ফিট, তার জন্য 12 ফিট লাগবে চওড়া। এক্স্যাক্টলি। আগে যে আমাদের যে ঘরের মানে ডিজাইনটা বলা হতো, এখন যে ঘর ডিজাইনটা অনেক বড়। আগে আমাদের এই ছিল ঘরটা ছিল কি সব বদ্ধ ঘর, চোখ লাগবে, তাই না? আমি যেমন এই যে চোখ লাগা, এই চোখ লাগা থেকে মুক্ত করার জন্য আমি সবাইরে বলতাম, এই ধরেন সেই কত 17-18 সাল থেকে শুরু করছি যে চোখ আপনার লাগবে না, একটা কাজ করেন। কি কাজ? লিখে রেখে দেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি, এটা মোটামুটি প্র্যাকটিস করে সবাই। আপনার খামারে যত খারাপ চোখেরই মানুষ আসুক না কেন, জি জি, অন্তত তার চোখ আপনার এই মানে তার চোখ লাগে আপনার গাভীও নষ্ট হবে না, কিছু কোনো প্রাণী নষ্ট হবে না। জি, শুধু যে খামার তা না, সকল জায়গায় যদি আমরা এই জিনিসগুলো লিখে রাখি, যে আমি একটা ভালো জিনিস দেখেও বললাম আলহামদুলিল্লাহ, একটা খারাপ জিনিস দেখে বললাম আলহামদুলিল্লাহ, তাই না? জি। অতএব এটা নিশ্চয়ই মহান পাক রাব্বুল আলামিনের যে
করুণা বা পাক রব্বুল আলামিনের যে সহায়তা অবশ্যই আপনি পাবেন, এর একটা ফজিলত আপনি পাবেন ইনশাআল্লাহ। তা এরকম যে এখন আমাদের ঘর আসছে কি উন্মুক্ত। এক্স্যাক্টলি। একটা সময় ছিল যে আমরা গরু বাঁধা বাছুর বাঁধা, এখন বলি যে ছেড়ে দাও। বাছুর থাকবে খাঁচায়, গরু গাভী থাকবে উন্মুক্ত। উন্মুক্ত। জি ভাই। আচ্ছা, এরপরে যদি আমরা ট্রেনিং এর কথা বলছিলেন, যেটাতে আমরা অলরেডি গরু চেনা, নিজে কেনাকাটা করা, তারপরে খামারে ভিজিট করা, ডাক্তার রাখা, বাই প্রোডাক্ট এবং স্টাডি করা, টেকনোলজির সহযোগিতা নেওয়া, আর কি কি গুণ ভাইয়া যে দেখেছেন যে এই খামারগুলা সাকসেসফুল? যেমন অলরেডি কিছু উঠে আসছে যে মালিকরা ভিজিট করতে হবে, বন্ধু হয়ে যেতে হবে গরুর সাথে। না, এগুলো তো আসলে মানে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে ওই মানে আছে না যে একাডেমিক, এগুলো করতেই হবে। জি। তাহলে তো ওরকমই। আরেকটা জিনিস করতে হবে মালিকদেরকে, যে আমি মালিক, জি ধরেন আমি 10 লাখ টাকার ইনভেস্টর, জি এর উচিত কি যে আমাদের আশেপাশে যে মানুষজন আছে, যেসব খামারিরা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক রাখা, খামারিদের সাথে তাদের খামারে কোনো সমস্যা হলে নিজের এগিয়ে যাওয়া, জি যে দেখা যায় কি সমস্যা হয়েছে, এটা কিন্তু তার জন্য শিক্ষা, এডুকেশন ক্লাস। ক্লাস যে আরেকজনের সমস্যাটা দিয়ে আমি নিজে শিখছি যে আমার যদি এরকম হয় আমি স্টেপগুলো নিব। ক্লাস, রাইট। এইজন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। খামার আছে, প্রতিটা খামারির সাথে সম্পর্ক রাখা, প্রতিটা খামারির বিপদে আপদে সাথে আগায় যাওয়া। কেনা বেচাও হইতে পারে, কেনা বেচাও করে আমরা না টোটাল তার খামারে কিনা বেচা হচ্ছে, সেখানে আমি যাব, তার খামারে একটা গাবি হিটে আসতেছে না, যাব, একটা ডাক্তার আসছে, যাব, দেখবো যে কি করতেছে, কি কি সমস্যা, কি করতেছে, কি সলিউশন। মানে যদি কেউ খামারি হতে হবে তাকে মনে প্রাণে খামারি হতে হবে। আমরা যখন সেই 17-18 সালে যখন ফেসবুক শুরু করি বা ইউটিউব শুরু করি, তখন কিন্তু আমি বুকে বলা শুরু করি। এর আগে যখন আমরা সাংবাদিকতা করি সেই 2005 সাল থেকে, তখন তো আমরা মূলত প্রডিউসার ছিলাম, উপস্থাপক না, প্রডিউসার ছিলাম। আমরা ওইখানে ওই এক্সপার্টদের দিয়ে কথা বলাতাম, নিজেরা কিছু লিখতাম। ওইটা থেকে আমি বাইজিদ মোড়ল কে এটা থেকেও জানতেন না, যেটা আমার উস্তাদ জনাব শাইখ সিরাজ স্যার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেন, সবাই তাকে চিনতেন। আমাদের দীপ্ত টিভির মেয়েরা অনেক ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেন, চিনতেন, সবাই তারা চেনে। কিন্তু আমি তো প্রডিউসার, আমি তো ক্যামেরার সামনে যাইনি। কারণ ইউটিউব ফেসবুকের কল্যাণে ক্যামেরার সামনে গিয়ে এমন কিছু বলার, মানে আমরা প্রথম দিকে কিন্তু বলতাম যে খামারি ভাই আপনি তখনই খামারি হবেন যখন আপনার হাতের এই জায়গায় মুরগির বিষটা লাগানো থাকবে, এই হাত দিয়ে আপনি রুটি খেতে পারবেন। এক্স্যাক্টলি, মিশে যেতে হবে আর কি। আপনি খামারে, আপনার খামারে কাজ চলছে, এখন আপনার খেতে খাওয়ার সময় পাচ্ছেন না, খাইতে হবে, এর মধ্যে ওর ভিতরে আপনি যখন ওই রুটিটা আপনি খেতে পারবেন, বা ও একটা খামারে থাকবেন, যখন দেখবেন যে এই খামারের গরুর গোবরের চুনা বা গোবর এবং চুনার গন্ধ আপনার নাকে লাগছে না, পোলট্রি মুরগির বিষটার গন্ধ আমার নাকে লাগছে না, তখনই খামারে মাছের খামার বা মাছেরই করছেন, মাছের আঁশের গন্ধ যখন আপনার নাকে লাগবে না, তখনই আপনি খামারে তখন আপনি খামারে হতে পারবেন।